আচ্ছা, আমাদের গত ক্লাস পর্যন্ত হচ্ছে উম, তড়িৎ রাসায়নিক সারিটা শেষ হয়েছিল। আর তড়িৎ রাসায়নিক সারির উপর বেস কইরা কিছু কোশ্চেন সলভ করা হয়েছিল যে তড়িৎ বিশ্লেষণ করলে কে আগে চার্জ মুক্ত হবে। সেই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম বলতে নিয়ামকের প্রভাব ছিল। নিয়ামকের প্রভাব হিসেবে আমরা ঘনমাত্রার প্রভাব পড়ছি, হ্যালাইড লবণের, আর হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির ঘটনাটা পড়ছি ব্যতিক্রম দুই হিসাবে আর কি। তড়িৎদ্বারের প্রকৃতি বলতে এইচজি তড়িৎদ্বার থাকলে ক্যাটায়নের, ক্যাটায়ন বলতে ধাতুর বিভব বৃদ্ধি পায়। আচ্ছা, আর আর কি ছিল? প্রভাব সৃষ্টিকারী নিয়ামক কোনগুলো ছিল? এমসিকিউ এর জন্য মাল্টিপল চয়েস কোশ্চেনে আসতে পারে। প্রভাব সৃষ্টিকারী নিয়ামকের ভেতরে একটা ছিল আমাদের ঘনমাত্রা, যেটা আমাদের ক্যাটায়ন আয়নের উপর নির্ভর করে, বা আমরা হ্যালাইড আয়নের উপর নির্ভরশীল যেটা ছিল। আর একটা ছিল তড়িৎদ্বারের প্রকৃতি, বিশেষ করে মার্কারি তড়িৎদ্বার থাকলে ব্যতিক্রম ঘটনা ঘটে। আর তড়িৎ রাসায়নিক সারিতে ওই আয়নের অবস্থান। আচ্ছা, এইবার কোশ্চেনটার আনসার দিতে এটা, যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে? আর সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের পরে একদম ডিরেক্ট আয়ন তো আর থাকে না, আয়ন তো চেঞ্জ হবে। ও তাহলে সোডিয়াম আর Cl2। হ্যাঁ, কারণ এখানে তো আর পানির হিসাব নাই। তাহলে এইখানে তো আমাদের গলিত বলে দেওয়া আছে, গলিত বললে আমাদের শুধুমাত্র ওই ক্যাটায়ন আর ওই অ্যানায়নই থাকবে, সোডিয়াম প্লাস আর কি, ক্লোরিন মাইনাস। তাহলে সোডিয়াম প্লাস থেকে আমাদের কি ধাতু উৎপন্ন হবে? সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। আর ক্লোরিন মাইনাস থেকে আমাদের ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, এরকম কোশ্চেন যদি আমি করি আরেকটা, যে গলিত লেড নাইট্রেট, গলিত লেড নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে? এটা সলভ করতে দেখি। লেড 2+ আর হচ্ছে হলো ওই যে নাইট্রেট হবে। কি হবে গলিত লেড নাইট্রেট? ভাই, কি হবে? লেড নাইট্রেট। লেড লেড 2+ হবে। আবারও লেড টু প্লাস কেন? তড়িৎ বিশ্লেষণের পরে তো আর ক্যাটায়ন থাকে না, ডিরেক্ট ক্যাটায়ন আর থাকে। হ্যাঁ, হ্যাঁ। লেড নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণে কি হবে? তাহলে এখানে আয়ন আমাদের দুইটা না, একটা হচ্ছে লেড আর একটা হচ্ছে কি নাইট্রেট। তাহলে লেড টু প্লাস আর একটা হচ্ছে কি নাইট্রেট মাইনাস। তাহলে লেড টু প্লাস থেকে হবে কি আমাদের লেড, আর নাইট্রেট থেকে কি কি উৎপন্ন হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। তাই হবে না? এই দুটো জিনিস উৎপন্ন হবে না? মানে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। আচ্ছা, এবার কোশ্চেন হলো যে অ্যানোডে কি উৎপন্ন হবে, এরকম যদি কোশ্চেন থাকে, যে লেড, গলিত লেড নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হবে, তাহলে অ্যানোডের অংশটুকু কোনটুকু আসলে? অ্যানোড কি অ্যানায়নের অংশটুকু না? হ্যাঁ, আর যদি, নাইট্রোজেন আর যদি হ্যাঁ, তার মানে যদি আমাদের তড়িৎ দ্বার উল্লেখ করে দেয় যে অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানোড ক্যাথোডের অংশটুকু নিয়ে কিন্তু আমাদের আনসারটা দিতে হবে। আর যদি বলে যে তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে, তাহলে তড়িৎ বিশ্লেষণ তো আমাদের অ্যানোড ক্যাথোড
দুই জায়গাতেই ঘটে, যখন সেক্ষেত্রে দুই জায়গা দিয়ে আনসার দিব আর কি। বুঝতে পারছিস? হ্যাঁ। তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণের ঘটনা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? তড়িৎ বিশ্লেষণের ঘটনা নিয়ে আর কারো কোশ্চেন আছে? না। তাহলে কোন আয়ন না। আগে চার্জ মুক্ত হবে, এটা কিন্তু আমাদের ভালো মতো একটু বুঝতে হবে, যে তড়িৎ রাসায়নিক সারিতে অবস্থান যেটা, যে যত নিচে অবস্থান করবে সে আগে কিন্তু চার্জ মুক্ত হবে। আবারও বলতেছি, যে যত নিচে অবস্থান করবে সে আগে আমাদের চার্জ মুক্ত হবে। আর ধাতুর সক্রিয়তা সিরিজ ওইটার মতোই। ধাতুর সক্রিয়তা সিরিজ হচ্ছে আহ ওই যে ক্যাটায়নের যে আমরা সক্রিয়তা সিরিজ দেখলাম না, আবার বলে দিতেছি, ধাতুর সক্রিয়তা সিরিজ আর এখানে যে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ একই কথায়, যে লিকে কানা একেবারে আলোচনা ফিরে খায়, এটা কিন্তু একই জিনিস। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? হ্যাঁ। আচ্ছা। হুম, তাহলে একটা কোশ্চেন দেই, এটা সলভ কর। হুম, পড়ে যায় না কেন? এটা হচ্ছে তোর হাইড্রোজেনের সাথে, কি রেকর্ড চলতেছে না? হ্যাঁ, হাইড্রোজেনের সাথে হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে ধর হচ্ছে পানি। এইখানে জারণ বিজারণ বিক্রিয়ায়, এই বিক্রিয়ায়, আচ্ছা এটা জারণ বিজারণ বিক্রিয়া না, এই বিক্রিয়াটা দরকার নাই, ধর এই বিক্রিয়ায় প্রবাহিত তড়িৎ চার্জের পরিমাণ কত, বা প্রবাহিত তড়িতের পরিমাণ কত, এই বিক্রিয়ায় কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? হুম, আনসার দে। আনসার দে। আরেকটা কোশ্চেন হচ্ছে, এক মোল পানি থেকে অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? একই প্রশ্ন। এই দুইটার আনসার দে। কি হবে? করে দেন, পাচ্ছি না। কেউই পাচ্ছিস না? তার দ্বিতীয় কোশ্চেনের উত্তর মনে হয় 2 ফ্যারাড। 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 2 ফ্যারা
প্রথমটা স্যার কনফিউজ। তো বিক্রিয়া তো দেওয়াই আছে, সমতা বিধান করা আছে কিনা এটা আগে দেখ। আচ্ছা, এখানে হাইড্রোজেনের জারণ মান কত? শূন্য মানে আমরা যদি জারণ মানের বিবেচনাতে যাই, আমাদের কয়টা ইলেকট্রন গ্রহণ বর্জন হচ্ছে সেই অনুযায়ী তো আমরা ফ্যারাডে চিন্তা করব। তা হাইড্রোজেন অক্সিজেন, এইখানে অক্সিজেন কত? -2, তাহলে হাইড্রোজেন কত? +2, তার মানে শিওর এখানে কত ফ্যারাডে হবে? 2 ফ্যারাডে। এটা মেডিকেলে আসা কোশ্চেন ছিল। এখন 2 ফ্যারাডের আনসার কত? 2 ফ্যারাডে যদি কুলম্বতে নিয়ে যাওয়া হয় তাহলে 2 × কত, 96,500। এখন এটার আনসার কত আসে? যা আছে আর কি, এটা আনসার ছিল। আর 1 মোল পানি থেকে অক্সিজেন উৎপন্ন করতে, তাহলে আমরা পানি থেকে অক্সিজেন যদি পাই, তাহলে পানিকে ভাঙলেই তো আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পাই, তাই না? তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন যেহেতু, তাহলে অক্সিজেনের সামনে কত দিব? ½ মোল দিব। তাহলে হাফ দিলে তো একই কথা, এইখানেও কত ফ্যারাডে? 2 ফ্যারাডে হবে না? বুঝতে পারছিস? আর একবার একটু বলেন। আচ্ছা, এইটা আগেরটা দেখ, আগেরটা হলো এখানে চারণ মান বিবেচনা করলে মানে 1 মোল বিবেচনা এটা তো করতেই হবে, ঠিক আছে। কিন্তু আগেরটাতে তো আমাদের মোল বিবেচনা করতে বলে নাই। আগেরটাতে জাস্ট একটা বিক্রিয়া দেওয়া ছিল যে হাইড্রোজেন আর ½ মোল অক্সিজেন থেকে পানি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ায় কি পরিমাণ তড়িৎ প্রয়োজন, এখন এই বিক্রিয়াটা আগে সমতা করা আছে কিনা এটা তো ঠিক করতে হবে। কারণ প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু অবশ্যই তড়িৎ রসায়ন, কিন্তু জারণ বিজারণের আন্ডারে পড়ছে সবগুলা বিক্রিয়া, কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, তার মানে অবশ্যই তাকে সমতা বিধান করে নিতে হবে গণনা করার ক্ষেত্রে। তাহলে সমতা যদি করে নেওয়া হয়, তাহলে আগের বিক্রিয়াতে দেখ, হাইড্রোজেন আছে দুইটা, এই পাশে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন এই যে আমি ½ মোল দেওয়াতে অক্সিজেন একটা, ডান পাশে অক্সিজেন একটা। এখন এরপরে কয়টা ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে সেটা চেক করব। তাহলে চেক করতে গিয়ে দেখি কি, হাইড্রোজেনের জারণ মান আমাদের মুক্ত অবস্থায় জারণ মান শূন্য থাকে নিরপেক্ষ অবস্থায়। আর যৌগের জারণ মান কিভাবে বের করতে হয়? মৌলগুলোর যোজনী অনুযায়ী বের করতে হয়। তো এখানে দেখতেছি কি আমরা +2 -2, তার মানে হাইড্রোজেন আগে ছিল 0, 0 থেকে হয়েছে কত? +2 হয়েছে, তার মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। আর অক্সিজেন তার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তো এইটাই হচ্ছে 2 ফ্যারাডে। এখন 2 × 96,500 যত আসে তত হবে তোর আনসার। এটা গেল। আর এটাই তো উল্টা ভার্সন হচ্ছে এটা, 1 মোল অক্সিজেন, 1 মোল পানি থেকে অক্সিজেন উৎপন্ন করতে। ও আচ্ছা আচ্ছা, ওয়েট। এখানে আম, আগেরটাতে তো হাফ মোল ছিল আর এটা 1 মোল বলছে না। আচ্ছা, তাহলে তো এটা 2 ফ্যারাডে কেমনে হবে? হ্যাঁ, না আনসার ঠিক আছে, 2 ফ্যারাডে এটা ঠিক আছে, কিন্তু এটা ½ মোল অক্সিজেন, এইখানে আমাদের একটু সমতা বিধান করতে হবে। তাহলে হচ্ছে এখানে 2 দিলে, উম, এইখানে 2 দিতে হবে, ঠিক আছে না? আচ্ছা, এটার জন্য কিন্তু 4 ফ্যারাডে হবে, তাই না? এটার জন্য কিন্তু 4 ফ্যারাডে কেমনে হয় চেক করে দেখ, 4 ফ্যারাডে। কিন্তু আমাদের কয় মোলের জন্য বলছে এখান থেকে? 1 মোল। তাহলে 2 মোলের জন্য যদি 4 ফ্যারাডে হয়, তাহলে 1 মোলের জন্য কত ফ্যারাডে হবে? 2 ফ্যারাডে হবে। 2। হুম, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। বাকিরা? বুঝছি। ওকে। তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণের রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, এই রিলেটেড কোশ্চেন আশা করলে আমরা পারবো। সবই হচ্ছে বিক্রিয়া রিলেটেড থাকবে। বিক্রিয়া রিলেটেড থাকা মানে কি, সমতা বিধান করে নিতে হবে। আর মোল সংখ্যা উল্লেখ থাকলে তো সেক্ষেত্রে মোল সংখ্যা অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে বা আনসার দিতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে দুইটা কনসেপ্ট শিখবো, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। বা আমরা এক কাজ করি, আমরা ফ্যারাডের সূত্র শিখতে শিখতেই ওই দুইটাতে যাই। আচ্ছা, আমরা একটা চিত্র আঁকাইলাম। ধর এরকম যে অ্যানোড ক্যাথোড আছে, অ্যানোড ক্যাথোড আছে আমাদের এখানে, ধর এরকম করে তোর দেওয়া আছে অ্যানোড ক্যাথোড। আচ্ছা, তো এইবার এইখানে আমরা কারেন্ট দিলে এখানে অ্যানোডে সঞ্চিত হবে না ক্যাথোডে সঞ্চিত হবে? কারেন্ট যদি প্রবাহ করি, দ্রবণে সঞ্চিত হয় কোথায়? ক্যাথোডে সঞ্চিত হয় না। ক্যাথোডে সঞ্চিত হবে। আর অ্যানোড থেকে আমাদের কি হবে? ক্ষয় হবে। দ্রবণীয় হবে। কি পরিমাণে দ্রবীভূত হবে আর কি, তাই না? মানে ক্ষয় হওয়া হবে আর কি। ক্ষয় হওয়া আর দ্রবীভূত হওয়া তো একই কথা। তার মানে অ্যানোড থেকে আমাদের কোথায় চলে যাবে?
পাত্রে চলে আসবে না, দ্রবণে চলে যাবে না অ্যানোড থেকে। আর দ্রবণ থেকে ক্যাথোডে চলে যাবে হচ্ছে আয়নগুলা। তার মানে অ্যানোড থেকে আমাদের দ্রবণে চলে আসবে আয়ন, তার পরবর্তীতে আয়ন থেকে কোন আয়ন যাবে ক্যাথোডে? ক্যাটায়ন গুলা যাবে ক্যাথোডে, যায় কি হবে? এভাবে সঞ্চিত হবে। এখন এই সঞ্চিত হওয়ার পরিমাণকে আমরা বলবো ডাব্লিউ। সঞ্চিত পদার্থের পরিমাণকে আমরা কি বলবো? সঞ্চিত পদার্থের পরিমাণ, এটাকে বলবো আমরা ডাব্লিউ গ্রাম, যেহেতু ভর দ্বারা প্রকাশ করতেছি আর কি। ধর এখানে আমাদের দ্রবণ আছে। আচ্ছা, এখন কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে এটা ডিপেন্ড করতেছে কি পরিমাণ আমার আয়ন আসতেছে এখানে, তাই না? আর যত বেশি তোর অ্যানোড থেকে তোর জারণ হবে, অ্যানোডে যেহেতু জারণ বিক্রিয়া ঘটে, যত তোর আয়ন হবে তত কি তোর এদিক দিয়ে কি এই পাশে কি ইলেকট্রন প্রবাহ হবে না? কারণ জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করতেছে। তার মানে যত বেশি ইলেকট্রন প্রবাহ হবে তত বেশি কি আমার চার্জ প্রবাহ হবে না? তাহলে আমি তত বেশি পরিমাণে কি পাবো? আমি ডাব্লিউ পরিমাণ জমা হবে আমার এখানে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক কথায় যে ডাব্লিউ সমানুপাতিক কি কিউ। এটা কি বলা যায় কিনা দেখতো এখান থেকে। যেহেতু ইলেকট্রন প্রবাহ মানে কিসের প্রবাহ? চার্জের প্রবাহ। যেহেতু আমাদের এইখানে ইলেকট্রন বা কিউ প্রবাহ হবে, ইলেকট্রন তো আমাদের চার্জ, তার মানে আমাদের যত বেশি আমার চার্জ প্রবাহ হবে তত বেশি আমাদের কি হবে এখানে পদার্থ জমা হবে। এখন এই চার্জের একক কি? কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব। আচ্ছা, এটা মনে রাখলাম। তো এইখানে আমরা এটাকে যদি ভাঙ্গাই তাহলে এখানে দেখা যাবে কি যে একটা ধ্রুবকের পরিবর্তে, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। এই সমান এই ধ্রুবককে বলা হবে জেড, জেড কিউ। এখন এই জেড এর পরিচয়টাই আমরা এখানে দিব। জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড এর পরিচয় কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর আমরা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে কথা বলবো, ফ্যারাডের ফার্স্ট ল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি জেড এর সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা জেড সমান সমান কি বলতে পারি? ডাব্লিউ বাই কিউ বলতে পারি কি না? বলা যায় না? এখন এই তড়িৎ হ্যাঁ রাসায়নিক হ্যাঁ। তুল্যাঙ্ক কাকে বলে? এটা যদি কোশ্চেন করা হয় তাহলে কি করব? দেখ, ডাব্লিউ, ডাব্লিউ তো আমরা বলে দিলাম ডাব্লিউ এর একক কি আমাদের? গ্রাম। আর চার্জ, চার্জের একক কি? ডাব্লিউ তো আমাদের সঞ্চিত ভর, সঞ্চিত ভর, এটা আমরা গ্রাম এককে প্রকাশ করলাম। আর কিউ তো আমাদের চার্জ, চার্জের একক কি? চার্জের একক কুলম্ব। কুলম্ব, কুলম্ব। তাহলে আমরা নিচে যদি নিচের সাপেক্ষে যদি তুলনা করি, সবসময় নিচে আমরা এক বিবেচনা করব, সবকিছু আমরা কি একের সাপেক্ষে বিবেচনা করব। তাহলে এখানে কি এক কুলম্ব বিদ্যুৎ চার্জ। আর উপরে আমাদের যত পরিমাণ, যত গ্রাম আমার জমা হবে আর কি। যেমন আমরা দেখ মিটার পার সেকেন্ড। হুম। বা এইভাবে আমরা চিন্তা করি না যে কোনো কিছুর সাপেক্ষে যদি যখন চিন্তা করা হয় নিচে কি এক একক বিবেচনা করে নেওয়া হয় না? এক একক কিন্তু হ্যাঁ বিবেচনা করে নেওয়া হয় আর কি। আচ্ছা, আবার যদি ওই তুই যদি ত্বরণের সংজ্ঞাও দেস, তুইও কিন্তু ওই একই কনসেপ্টে যাবি। ফিজিক্সের ত্বরণের সংজ্ঞা যদি দিতি যে প্রতি সেকেন্ডে কি পরিমাণে বেগ বৃদ্ধির হার, তখন ওই যে মিটার পার সেকেন্ড, ওই ঘুরে ফিরে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যেতেছে। কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু প্রতি সেকেন্ড বা প্রতি একক বিবেচনায় কিন্তু করতে হচ্ছে। তাহলে এইখানেও যদি আমরা প্রতি একক বিবেচনায় করি তাহলে নিচে আমাদের কি চার্জ কিউ থাকতেছে প্রতি কুলম্ব। তাহলে প্রতি কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত হলে আমার অ্যানোডে দ্রবীভূত হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে। যত পরিমাণ আমার দ্রবীভূত বা সঞ্চিত হবে, যত পরিমাণ বলতে এখানে যত গ্রাম পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হবে, সেটাই হচ্ছে আমাদের কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। তাহলে এটা সংজ্ঞা, তাহলে কি লিখতে পারি আমরা? তড়িৎ বিশ্লেষণের সময় এই ঘটনাটা ঘটতেছে না, যেহেতু উপরে আমি কারেন্ট দিতেছি বাইরে থেকে। তাহলে এখান থেকে আমি সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে তড়িৎ বিশ্লেষণের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় কি হচ্ছে? দ্রবণে এক কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে, একটু তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে কত কুলম্ব? এক কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে যত গ্রাম, যত গ্রাম পদার্থ
কি হবে, কোথায় সঞ্চিত হবে? ক্যাথোডে সঞ্চিত হবে। তড়িৎ দ্বারে সঞ্চিত হয়, তাকেই কি বলা হয়, বা তার পরিমাণকেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তার পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তার পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সঞ্চিত পদার্থের পরিমাণটা কিন্তু আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এখান থেকে একটা জিনিস বলা যায় না, যে তড়িৎ প্রবাহ যত বেশি হবে সঞ্চিত পদার্থের পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি হবে, তত বেশি হবে না? তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি চার্জের সাথে কি হবে, চার্জের প্রবাহিত পরিমাণের উপর ডিপেন্ড করবে। যত বেশি চার্জ প্রবাহিত হবে তত বেশি পরিমাণ আমাদের কি হবে, পদার্থ আমাদের তড়িৎ দ্বারে জমা হবে। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এবার এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আলাদা করে আমরা যদি ইয়া করি, কাউন্টিং করি, তাহলে কিভাবে নিয়ে আসবো দেখ। জেড, জেড ইজ ইকুয়াল টু এম বাই ই এফ। জেড ইজ ইকুয়াল টু এম বাই এফ। এখানে জেড কি, জেড হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। পদার্থভেদে কিন্তু তুল্যাঙ্কটা কিন্তু আলাদা হবে। এম কি, এম হচ্ছে পারমাণবিক ভর, যে যে পদার্থটা নিয়ে তুই কাজ করবি তার ভর। ই কি, ওই পদার্থের, ওই পদার্থের যোজনী। আর এফ কি, এফ কিন্তু আমরা জানি 96,000 কত, 500 কুলম্ব। তাহলে প্রত্যেকটা পদার্থের কি, এবার কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি বের করা যাবে না? আর সংজ্ঞা দিয়ে যদি বলা হয় যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো, সেই ক্ষেত্রে যেমন একটা কোশ্চেন দিল এরকম, যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.0018। আচ্ছা, এককটা কি, একক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি হবে? উপর থেকে যদি এককটা নিয়ে আসতি, এককটা কি হইতো বলতো? জেড এর একক কি হইতো? গ্রাম পার কুলম। গ্রাম পার কুলম্ব। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম্ব বলতে কি বোঝো? সংজ্ঞার সাথে কি মিলাই দেওয়া যাবে না? এত বলতে কি বোঝো? হ্যাঁ। কি বলবি তাহলে? তড়িৎ বিশ্লেষণে আহ, সময়, সময় দ্রবণে 1 কুলম চার্জ প্রবাহিত করলে ওই যে এত গ্রাম হচ্ছে পদার্থ সিলভার। এত তড়িৎ দ্বারে গ্রাম, এখানে সঞ্চিত পদার্থ হয়। কি, এত গ্রাম সিলভার। এত গ্রাম ও হ্যাঁ, সিলভার কি হবে, ওই তড়িৎ তড়িৎ দ্বারে দ্বারে সঞ্চিত হবে। সঞ্চিত হবে বা ক্যাথোডে সঞ্চিত হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার যেহেতু একটু আগে আমরা আরেকটা সূত্র শিখে আসলাম, এই সূত্রটা আমরা এটা নিচে দিয়ে দিই, হ্যাঁ, এটা সম্পূর্ণটা। আর এটাকে আমরা একটু উপরে তুলে দিই। তাহলে এটার আনসার আমরা লিখতে পারলাম, তাই তো? এটার আনসার কি, ডেফিনেশন অনুযায়ী এটার আনসার হবে ডেফিনেশন অনুযায়ী। আচ্ছা, তাহলে এবার পদার্থভেদে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি পদার্থভেদে কি আলাদা হবে না? পদার্থ অনুযায়ী যে পরমাণুটা তোর বলা থাকবে, যেমন তোকে বলা হলো যে আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। আচ্ছা, সবার আগে আমরা এটা দেখি, আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আয়রনের জেড কত। যেহেতু এই অধ্যায় পড়তেছি, এই অধ্যায়ে তড়িৎ রসায়নের ক্ষেত্রে জেড কিন্তু পারমাণবিক সংখ্যা বলা যাবে না। গুণগত রসায়নে জেড তো আমাদের পারমাণবিক সংখ্যা ছিল। হ্যাঁ, তড়িৎ আয়রনের জেড কত হবে, তাহলে আয়রনের জেড কিরকম ভাবে নির্ণয় করব? জেড অফ আয়রন এইভাবে তো লিখলাম, লেখার পরে এম, জেড এর এম কত, এফ এর এম কত, আয়রনের ভর কত, 55.85 না, বা 56 গ্রাম বলতে পারতি না? হ্যাঁ। এবার বলতো, আয়রনের যোজনী কত ধরবি? এইখানে হচ্ছে ঝামেলাটা, 2। এইখানেই ঝামেলাটা। এর জন্য তোকে এখানে উল্লেখ করা থাকবে যে ফেরিক,
ফেরিক আয়ন দ্বারা গঠিত যৌগে, কারণ ত্বকে তো তড়িৎ বিশ্লেষণের সময় এই ঘটনাটা ঘটাইতে হবে। একটা জিনিস বলে দেই, এটা কনফিউজ হওয়ার কিছু নাই যে আমরা আয়রনের যোজনী কত ধরবো। একটা জিনিস চিন্তা করে দেখতো, জেডটা আসলে তুই কখন পাইছস? তড়িৎ প্রবাহ করার সময় পাইছস না? এটা তো আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ছিল, বা তড়িৎ বিশ্লেষ্য কোষ ছিল, তাই ছিল না? তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ কি আমাদের কারেন্ট প্রবাহের পরে হয় না? তাহলে যেহেতু কারেন্ট প্রবাহের পরে হয়, তার মানে নিশ্চিতভাবে সেখানে আয়ন উপস্থিত ছিল। তাহলে সেই আয়ন অনুযায়ী কিন্তু আমাদের জেড বের করতে হবে। তাহলে যেহেতু ফেরিক আয়নে এফই এর জেড কত? ফেরিক আয়নে এফই এর জেড, হ্যাঁ। তাহলে কি হবে? ফেরিক বলাতে আয়রনের যোজনী কত হয়ে গেছে? 3 হয়ে গেছে না? 3 আর কত? 96,500 জেড এফ এর জন্য। এবার বলতো কত আসবে? যত আসবে এতকে কি লিখবো আমরা? গ্রাম পার কুলম। বুঝতে পারছি? আরো সহজ করে বললে ভালো হয় কি জানোস? এই পদার্থের যোজনী না বলে বললে ভালো হয় ওই পদার্থের তুল্য সংখ্যা। ই দ্বারা আমরা কি বুঝবো? তুল্য সংখ্যা। এখন তুল্য সংখ্যা কি জানো? গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা না? তুল্য সংখ্যা কি? হ্যাঁ। গৃহীত বা বর্জিত মোট ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তাহলে আমি যদি তোকে কোশ্চেন করি যে এইচ টু এইচ টু গ্যাসের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? বের করতো। এইচ টু গ্যাসের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে কি করতে হবে? জেড অফ কি? হাইড্রোজেন। বের কর। হুম, 1 মিনিট সময় দিলাম। কি হবে? 1/96,500 না? হ্যাঁ, 1/96,500, হ্যাঁ, কাটাকাটি করে তাই হয়। তাহলে এখানে আমরা হাইড্রোজেনের ভর যদি বিবেচনা করি তাহলে কি হবে? 2.016, তাই না? অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের প্রকৃত ভর কত? সরি, হাইড্রোজেনের আপেক্ষিক ওয়ান ভর কত? প্রকৃত ভর তো আমাদের, হ্যাঁ, একটু একটি পরমাণুর ভর। হাইড্রোজেনের আপেক্ষিক ভর কত? দেখি তো। হাইড্রোজেনের আপেক্ষিক ভর কত? 1.0086 kmu না? হ্যাঁ, 1.008। আর যদি বলা হয় হাইড্রোজেনের প্রকৃত ভর কত, তাহলে কি করতে হবে? 1.008 এর সাথে 1.6605 ইন্টু 10⁻²4 গুণ দিতে হবে। এটাকে যদিও আপেক্ষিক ভরকে 1 মোলের ভর বিবেচনায় গ্রামও বলা চলে, কিন্তু এর পরেরটাতে কিন্তু আমাদের মানটা কিন্তু ছোট হয়ে আসবে আরো। কেন ছোট হয়ে আসবে? কারণ প্রকৃত ভর হচ্ছে জাস্ট একটির জন্য বিবেচনা করতে হয়। 1.008 ইন্টু, হ্যাঁ, এত গ্রাম। দেখ, আমি হাইড্রোজেনের ভর কিন্তু 1.008 বিবেচনা করলে H2-র ভর কিন্তু 2 আসে না, 2 এর কিন্তু একটু বেশি আসবে, 2.016। আর হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত? H2। গৃহীত বর্জিত মোট ইলেকট্রন সংখ্যা না? তাহলে গৃহীত বর্জিত হাইড্রোজেনের যেহেতু একটা যোজনী, তাহলে টোটাল এইচ টু তে কি দুইটা হাইড্রোজেন আছে না? তাহলে টোটাল 2 হবে। আর 96,500। এখন ডিরেক্ট 1/, না বইলা একটু দেখ বেশি হবে।
কম বেশি হবে কিন্তু। কেন? বুঝতে পারতেছিস? একজন যে বললি যে 1/96,500, ডিরেক্ট 1/96,500 না 500 বললে একটু ওই যে সামথিং 2.0, হ্যাঁ হ্যাঁ একটু কিন্তু চেঞ্জ আসবে হয়তো, বা এমসিকিউ যদি এরকম ভাবে দেয়, ক্যালকুলেটর দিয়ে যদি দেয় তাহলে কিন্তু এরকম আসতে পারে, আর ক্যালকুলেটর ছাড়া যদি দেয় তাহলে হয়তো বা তুই একটু বিবেচনা করে নিতে পারবি, বা ওই আশেপাশের মান থাকবে, ওটা বোঝা যাবে। ক্যালকুলেটর দিলে অ্যাকুরেটটা বের করিস। তাহলে এখানে কত হবে? যত হবে তত কি লিখবি? গ্রাম পার কুলম্ব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কপারেরটা ঝটপট বের করে ফেলতো, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? এখন কপার বলে দিলে তো আবার কপারের ইয়া লাগবে, যোজনী লাগবে, তাহলে বলে দেই কপার সালফেট যৌগে, কপার সালফেট যৌগে কপারের জেড কত? আচ্ছা, এইখানে একটা জিনিস ওই যে বলার সময় আর কি বলে দিয়েছিলাম যে তড়িৎ দ্বারে সঞ্চিত হয়, এখানে কিন্তু দ্রবীভূতও কিন্তু থাকতে পারতো। কেন দ্রবীভূত থাকতো? কারণ আমার অ্যানোডে যে পরিমাণে দ্রবীভূত হয়, ক্যাথোডে তো সেই পরিমাণটা যে সঞ্চিত হয়। আমরা যদি চিত্র বিবেচনা করি আর কি, দেখতো প্রথমে আমরা এখানে অ্যানোডের কথা বলে দিয়েছিলাম না, অ্যানোডের দ্রবীভূত হচ্ছে, তারপর ওইখান থেকে আমার সঞ্চিত হচ্ছে। তাহলে এখানে সংজ্ঞাটা একটু যদি চেঞ্জ করি, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত হলে যত গ্রাম পদার্থ তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত হয়, সঞ্চিত বা দ্রবীভূত হয়। হ্যাঁ। এবার কপার সালফেটে কপারের জেটটা বের কর। কত হবে? 3.80 কি? মান তো মুখস্থ নাই, কত আসে? আমরা ওই প্যাটার্নটা বল, তাহলে কি হবে? জেড অফ কপার, তাহলে উপরে হবে কত? 63.5, নিচে কিন্তু 2 হবে, যেহেতু কপার সালফেটে কপারের যোজনী 2, আর 96,500 এরকম করে যা আসে সেটা কি পার থ্রি কম। পয়েন্ট টু নাইন ইন্টু 10 ইনভার্স 4 আসে। 3.29 × 10 ইনভার্স 4 গ্রাম পার কুলম্ব। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, তাই তো? তাহলে এখন আমরা এই যে এই কাহিনীগুলো যে করলাম, এই কাহিনীগুলো কিন্তু আমাদের ফ্যারাডের ফার্স্ট ল এর আন্ডারে কিন্তু হইলো। তাহলে আমরা ফার্স্ট লটা যদি এবার যদি বিবৃতি করি যে ফ্যারাডের ফার্স্ট লটি বিবৃতি করো, তাহলে কিভাবে লিখবো ফ্যারাডের ফার্স্ট লটা? আমরা গাণিতিক সূত্র থেকে কিন্তু বুঝতে পারি যে গাণিতিক সূত্রতে আমাদের কি বলা আছে, ডাব্লিউ সমানুপাতিক কিউ। এখান থেকে কি আমরা সূত্রের বিবৃতিটা দিতে পারবো না? ডাব্লিউ সমানুপাতিক কিউ, ডাব্লিউ সমানুপাতিক কিউ মানে কি? এইখানে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণটাই তো আমাদের ডাব্লিউ। এই যে উপরে আমরা যে চিত্রটা দেখাইছিলাম যে ডাব্লিউটা কি আমাদের সঞ্চিত পদার্থের পরিমাণ, এইখানেও কিন্তু দেখ ডাব্লিউটা যে যে জড়ো হচ্ছে, তাহলে সঞ্চিত ভর, বা এখানে আমরা এখানে লিখে রাখতে পারি যে দ্রবীভূত ভর, সঞ্চিত ভর অথবা দ্রবীভূত ভর। এখান থেকে আমাদের ম্যাথ আসবে সামনে, অনেক ম্যাথ আছে দ্রবীভূত পরিমাণ থেকেও, দ্রবণের ঘনমাত্রার একটা পরিবর্তন আসবে সেইখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে এইখানে যদি আমরা এখন বিবৃতি করি সূত্রটা, ফ্যারাডের ফার্স্ট লটা যদি আমরা বিবৃত করি, তাহলে ফার্স্ট লটা হবে এরকম যে দ্রবণে বা গলিত অবস্থায়, দ্রবণে বা গলিত অবস্থায় কি কি প্রবাহ করলে, আচ্ছা কোথায় আমি তড়িৎ প্রবাহ তড়িৎ করব? প্রবাহিত। একটু দ্রুত আনসার দিস, হ্যাঁ। দ্রবণে বা গলিত অবস্থায়, দ্রবণে কি প্রবাহ করলে? তড়িৎ প্রবাহ করলে। তড়িৎ চার্জ প্রবাহিত করলে। তড়িৎ প্রবাহ কিন্তু আই, আর তড়িৎ চার্জ কিন্তু কিউ, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন আমি তড়িৎ প্রবাহ বলবো, যখন আমি তড়িৎ প্রবাহ বলবো তখন কিন্তু আমি আই বলতেছি, আর যখন আমি তড়িৎ চার্জ বলবো
তখন আমি কিন্তু কিউ বলতেছি। দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা একটু পরেই বুঝবি। তাহলে আমাদের কি বলতে হবে, তড়িৎ প্রবাহ না তড়িৎ চার্জ প্রবাহ? তড়িৎ চার্জ প্রবাহ। কেন তড়িৎ চার্জ? কারণ দেখ আমরা এককে যায় কিন্তু বলতেছিলাম কি গ্রাম পার কুলম্ব, তাই বলতেছিলাম না? তাহলে এখানে কিন্তু তড়িৎ চার্জ প্রবাহিত করলে, তাহলে তড়িৎ চার্জ প্রবাহিত করলে কি হবে? তড়িৎ দ্বারে, তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত হতে পারে, আবার কি হতে পারে, দ্রবীভূত হতে পারে। তাহলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণটা কার সমানুপাতিক? প্রবাহিত চার্জের সমানুপাতিক। বিদ্যুৎ চার্জের বা তড়িৎ চার্জের সমানুপাতিক। প্রবাহিত তড়িৎ চার্জের সমানুপাতিক। দেখ বুঝতে পারছিস কিনা? এই হলো আমাদের গাণিতিক সূত্রের থিওরিটিক্যাল ব্যাখ্যা। পরীক্ষায় আসবে যে ফ্যারাডের ফার্স্ট লটি বিবৃত করো। আমাদের 1 মিনিট সময় আছে, এরপরে আমরা আবার লিঙ্ক দিব, আবার জয়েন হবি। তাহলে দ্রবণে বা গলিত অবস্থায় কথাটা বলে নিস। দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, এটা এখানে একটু ঠিক করে নে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কথাটা লেখা রাখ। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িৎ চার্জের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ সমান